আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন একটু বলেন, আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট বক্সে বলেন সাউন্ড স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আর একটু ক্লাসটা আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে একটু দেন, যাতে সবাই করতে পারে আর কি। তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। আপনারা একটু ক্লাসটা দেন, আপনাদের বন্ধু বান্ধবকে একটু পাঠান, এরপর আমরা ক্লাস শুরু করে দিব আর কয়েক মিনিটের মধ্যে। আমাকে একটু কমেন্ট বক্সে একটু বলেন আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কেউ একজন বলেন সাউন্ডটা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না। যারা যুক্ত হয়েছেন একটু বলেন আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না। মুনতাহা চৌধুরী বলছে শেয়ার ডান। আচ্ছা, একটু বলেন আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে? ওকে, থ্যাংক ইউ মুনতাহা। একটু আপনাদের গ্রুপে দেন শেয়ার করে, যাতে তারাও একটু যুক্ত হতে পারে। আমরা শুরু করে দিব 35 থেকে, এখন 33 বাজে। আমরা অল্প কিছুক্ষণ, 1-2 মিনিট পর আমরা ক্লাস শুরু করে দিব আর কি। তো যারা যুক্ত হয়েছেন তারা একটু শেয়ার করেন ক্লাসটা, যাতে আপনার বন্ধু বান্ধবরা ক্লাসটা একটু করতে পারে আর কি। সেজন্য একটু বলেন, শেয়ার দেন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান, দ্রুত একটু আপনাদের গ্রুপগুলোতে একটু দেন। আরেক মিনিট পর আমরা ক্লাস শুরু করে দিব। তো সবাই একটু শেয়ার করেন লাইভটা বেশি বেশি করে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সবাই একটু শেয়ার করেন ক্লাসটা। ওকে, তো সবাইকে আসসালামু আলাইকুম। ক্লাসের শুরুতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসে যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এসপি কোচিং এ। তো আজকের ক্লাসটা মূলত 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী এবং 2027 সালের এইচএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সপ্তম অধ্যায়, নতুন একটি অধ্যায় আমরা ক্লাস করব। তো আমরা এতদিন গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে সহানুমান সেটা নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি আর কি। তো আজকে আমরা মূলত সপ্তম অধ্যায় আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আলোচনার শুরুতে আপনারা যারা যুক্ত হয়েছেন একটু লাইভটা শেয়ার করেন। এখন মাত্র একটা শেয়ার, সবাই একটু শেয়ার করেন লাইভটা, এবং আপনাদের গ্রুপগুলোতে একটু ক্লাসটা একটু দিয়ে দেন, যাতে সবাই যুক্ত হয় আর কি। ওকে, তো আজকে আমাদের মূলত বিষয় হচ্ছে, আমরা জানি অনুমান হচ্ছে দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে আরোহ অনুমান আর একটা হচ্ছে অবরোহ অনুমান আর কি। আমরা পড়ব সপ্তম অধ্যায়, যেটাকে আরোহ অনুমান এবং আরোহ অনুমান এবং আরোহর অনুমানের আকারগত ভিত্তি, এই অধ্যায়ের নাম। তো আমরা মূলত আজকে আরোহরের যে আকারগত ভিত্তি রয়েছে সেটা সম্পর্কে মূলত আমরা আলোচনা করব।
তোমরা যারা যুক্ত হয়েছো একটু চেষ্টা করবা ক্লাসটা একদম শেষ পর্যন্ত করার জন্য আর কি। ওকে, তাহলে আরোহের ভিত্তি, আমাদের প্রথম টপিক হচ্ছে কি আরোহের ভিত্তি। অর্থাৎ আমরা যে আরোহণ অনুমানে বলছি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে কি করি সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা কিসের উপর ভিত্তি করে? কারণ আমরা আরোহণ অনুমানে সিদ্ধান্ত গ্রহণ করি মূলত বিশেষ থেকে কি সার্বিক, বিশেষ থেকে সার্বিক আমরা কি গ্রহণ করি সিদ্ধান্ত গ্রহণ করি। অর্থাৎ আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আরোহণ অনুমান একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। এখন এই যে সিদ্ধান্তটা গ্রহণ করি বিশেষ থেকে যে সার্বিক সিদ্ধান্তটা গ্রহণ করি, তো এই সিদ্ধান্তের পিছনে একটা ভিত্তি কাজ করে। অর্থাৎ বিশেষ থেকে যে সার্বিক আমরা গমন করি, বিশেষ থেকে সার্বিক দৃষ্টান্ত আমরা সার্বিকের সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন আমরা বলি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, ফাহিম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এই যে কয়েকজনের মৃত্যু দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সকল মানুষরা কি মরণশীল। এই যে সিদ্ধান্তটা গ্রহণ করছি, এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে একটা ভিত্তি আছে, মানে যে কোনো কিছুর উপর ভিত্তি করে মূলত আমরা সিদ্ধান্তটা গ্রহণ করি। তো আজকে আমরা পড়বো আরোহের কিসের উপর, কোন জিনিসের উপর ভিত্তি করে আমরা আরোহ অনুমানের সিদ্ধান্তটা গ্রহণ করি এবং ভিত্তিগুলো মূলত কিরকম, এই বিষয়গুলো মূলত আমরা কি করবো আলোচনা করব। তো তার আগে আমাকে বলো আরোহ অনুমানে আমরা কয়টা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, কে একটা নাকি একাধিক? আরোহ অনুমানে মূলত আমরা কি একটা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি নাকি একাধিক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি? এটা একটু বলেন তো দ্রুত। অর্থাৎ আরোহ অনুমান আমরা কি একটা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি নাকি একাধিক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি? একটু দ্রুত বলেন সবাই, যারা যুক্ত হয়ে যান তারা একটু বলেন। আরোহ অনুমানে কি আমরা একটা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি নাকি একাধিক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি? দুর্জয় দাস বলছে একাধিক আশ্রবাক্য, বাকিরা একটু দ্রুত বলেন। আরোহ অনুমানে আমরা কয়টা আশ্রবাক্য থেকে মূলত সিদ্ধান্তটা গ্রহণ করি, কি একটা নাকি একাধিক? একটু দ্রুত বলেন সবাই। অর্থাৎ আরোহ অনুমানে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটা কি একটা নাকি একাধিক? যারা যুক্ত আছেন একটু বলেন। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আরোহ অনুমানে আমরা কি একটা মাত্র আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি নাকি একাধিক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি? বাকিরা একটু রেসপন্স করেন দ্রুত। আরোহ অনুমানে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটা কি একটা মাত্র আশ্রবাক্য থেকে নাকি একাধিক আশ্রবাক্য থেকে? এটা হচ্ছে কোয়েশ্চেন আর কি। ওকে দেখো, তাহলে আরোহণ মানে মূলত দুর্জয়, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আরোহণ মানে মূলত আমরা একাধিক আশ্রবাক্য থেকে কি গ্রহণ করি সিদ্ধান্ত গ্রহণ করি। অর্থাৎ আরোহণ মান যেটাকে আমরা বলছি সেখানে মূলত একটি মাত্র আশ্রবাক্য না একাধিক আশ্রবাক্য থেকে আমরা কি করি সিদ্ধান্তটা গ্রহণ করি। তো এই যে সিদ্ধান্তটা গ্রহণ করতেছি, এই যে বিশেষ থেকে সার্বিকে গমন করতেছি, অর্থাৎ আমার আশ্রবাক্য যেগুলো থাকে এগুলো হচ্ছে বিশেষ। এই বিশেষ বিশেষ আশ্রবাক্যগুলো দেখে আমি একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করছি। তো এই গমন করতেছি বিশেষ থেকে সার্বিক কয়েকটা দৃষ্টান্ত দেখে আমি সবার উপর সিদ্ধান্তটা গ্রহণ করতেছি। এই গমন করার পিছনে একটা ভিত্তি আছে, সেই ভিত্তিটা কি মূলত আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে। রোমানা সুলতান আবার বলেন স্যার আমি মাত্র আসছি। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন ছিল যে আরোহ অনুমানে আমরা একটি মাত্র আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি নাকি একাধিক আশ্রবাক্য থেকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ছিল আর কি। আরোহ অনুমানে আমাদের
সিদ্ধান্ত যে গ্রহণ করি সেটা কেন কি একটি আশ্রবাক্য থাকে নাকি একাধিক আশ্রবাক্য থাকে? রোমানা সুলতানা। এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে যে বিশেষ থেকে যে সার্বিকে গমন করতেছি, এই গমন করার পিছনে একটা ভিত্তি থাকে, ফাউন্ডেশন থাকে। এই ফাউন্ডেশনটা কি, ভিত্তিটা কি, মূলত আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আরোহের ভিত্তি মূলত দুই প্রকার। আরোহের ভিত্তি কয় প্রকার? দুই প্রকার। এমসিকিউ তো আপনাদের আসে আরোহের ভিত্তি কয় প্রকার, তাহলে দুই প্রকার। প্রথম নম্বর প্রকারভেদ হচ্ছে বস্তুগত ভিত্তি, এরপর দ্বিতীয় নম্বর প্রকারভেদ হচ্ছে আকারগত ভিত্তি। অর্থাৎ আরোহের ভিত্তিকে মূলত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে কি আকারগত। তো আজকে আমাদের মূল ক্লাসটা হচ্ছে মূলত আকারগত ভিত্তি নিয়ে। আরোহের যে আকারগত ভিত্তি আছে সেই আকারগত ভিত্তি নিয়ে মূলত আমরা কি করব, আলোচনা করব। আরোহের আকার ভিত্তি কয় প্রকার? দুই প্রকার। অর্থাৎ আরোহের ভিত্তিকে মূলত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে আকারগত। আবার আকারগত ভিত্তিকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর একটা হচ্ছে কি কার্যকরণ নিয়ম। তো আজকে মূলত আমাদের ক্লাসটা হবে মূলত আকারগত ভিত্তি নিয়ে। আমরা চেষ্টা করব আরোহের যে আকারগত ভিত্তি আছে সেটা শেষ করার জন্য আর কি। রোমানা সুলতানা একাধিক আশ্রবাক্যকে থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের মূল একদম পাঠে চলে যাই, আরোহের যে আকারগত ভিত্তি সেখানে আমরা চলে যাই। তাহলে প্রথমে আমরা আমাদের জানতে হবে আরোহের আকারগত ভিত্তি জিনিসটা আসলে কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। আকারগত ভিত্তি কাকে বলে, আকারগত ভিত্তি জিনিসটা আসলে কি, সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তাহলে আরোহের আকারগত ভিত্তি কি বলছে দেখো, তাহলে যেসব মৌলিক নিয়মের উপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা কি হয়, সম্ভব হয়। মৌলিক নিয়ম যেগুলোকে ডিফাইন করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না। মৌলিক নিয়ম কাকে বলে? যে নিয়মগুলোকে সংজ্ঞায়িত করা যায় না সেগুলোকে মূলত কি বলে, মৌলিক নিয়ম বলে। তো আকারগত ভিত্তি বলছে যেসব মৌলিক নিয়মের উপর ভিত্তি করে আমরা কি করি, সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন কি আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে, করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে দেখো, এই যে আমাদের এই তিনটা দৃষ্টান্ত থেকে, এই তিনটা উদাহরণ থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, সকল মানুষ হয় মরণশীল। তাহলে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করছি কিসের উপর ভিত্তি করে? এখানে তো আর এমনি আমরা সিদ্ধান্তটা গ্রহণ করি নাই। এখানে যে সিদ্ধান্তটা গ্রহণ করছি, এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে কোন একটা ফাউন্ডেশন আছে, কোন একটা কি আছে, ভিত্তি আছে, অথবা কোন একটা নিয়ম আছে, যে নিয়মের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করলাম। তাহলে তোমরা আমাকে বলো, এই যে এই উদাহরণের মধ্যে আমাকে একটু বলো এখানে কয়টা আশ্রবাক্য আছে, এটা একটু বলো তো দ্রুত কমেন্টে বলো। মানে এই উদাহরণের মধ্যে আশ্রবাক্যের সংখ্যা কয়টা, একটু দ্রুত বলো। অর্থাৎ আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেখানে আশ্রবাক্যের সংখ্যা মূলত কয়টা? কি একটা নাকি একাধিক? দেখে একটু দ্রুত বলেন সবাই, আশ্রবাক্যের সংখ্যা কয়টা? একটা আশ্রবাক্য নাকি একাধিক আশ্রবাক্য? যারা যুক্ত হয়েছেন তারা একটু বলেন এখানে আশ্রবাক্যের সংখ্যা কয়টা, একটা নাকি একাধিক? কেউ কি পারতেছেন না যে এখানে আশ্রবাক্যের সংখ্যা কয়টা এটা বলতে? একটু দ্রুত বলেন। আমরা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেখানে আশ্রবাক্যের সংখ্যা মূলত কয়টা? কি একটা, দুইটা নাকি তিনটা নাকি কোনোটা নয়? তাহলে দেখেন, যারা বুঝতেছেন একটু দেখেন, যদি না বুঝে থাকে দেখেন আশ্রবাক্য কোনগুলো দেখেন আগে। আশ্রবাক্য মানে হচ্ছে যে সুতরাং দিয়ে যেটা থাকবে, অর্থাৎ আমরা যে সুতরাং দিয়ে যেটা থাকবে এটা মূলত সিদ্ধান্ত। সুতরাং দিয়ে যেটা থাকবে এটা মূলত কি, সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের উপরে যেগুলো থাকে এগুলো মূলত হচ্ছে আশ্রয় বাক্য। সিদ্ধান্তের উপরে যেগুলো থাকে এগুলোকে মূলত আমরা কি বলবো, আশ্রয় বাক্য। রোমানা সুলতানা বলছে তিনটি, প্রভা বড়ুয়া একাধিক। গুড। আচ্ছা, দেরি হয়ে গেছে, আনসারটা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবা। তাহলে যারা পারো না কিংবা বুঝো না তারা একটু দেখো।
সুতরাং দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কি সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের উপরে যা থাকে, সিদ্ধান্তের উপর যেগুলো থাকে সেগুলোকে মূলত কি বলে আশ্রয় বাক্য বলে। তাহলে আবার বলছি, আয়ুষ বলছে একাধিক গোট আয়ুষ। তাহলে দেখো সুতরাং দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কি সিদ্ধান্ত, আর সিদ্ধান্তের উপরে যেগুলো থাকে সেগুলোকে আমরা মূলত কি বলবো আশ্রয় বাক্য। তাহলে আমাদের সিদ্ধান্ত উপরে কয়টা আশ্রয় বাক্য আছে? একটা, দুইটা, তিনটা। তার তিনটা মানে একাধিক আশ্রয় বাক্য। একটার বেশি থাকলে সেটাকে আমরা কি বলি একাধিক আশ্রয় বলি। তাহলে এখন দেখেন আমরা যে এখানে যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম, আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, সুতরাং সকল মানুষই মরণশীল। তাহলে সে দুর্জয় একাধিক আশ্রয় বাক্য, ওকে ঠিক আছে। তাহলে দেখো করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল। আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম কি সকল মানুষই মরণশীল। তাহলে এই যে এখান থেকে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম, এই সিদ্ধান্তের পিছনে একটা মৌলিক নিয়ম আছে। এই মৌলিক নিয়মটা কি? দেখো এখানে সিদ্ধান্তের পিছনে দুটা নিয়ম কাজ করছে। একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কার্যকরণ নিয়ম। মূলত আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকরণ নিয়ম, এই দুইটার উপর ভিত্তি করে, অর্থাৎ এখানে আশ্রয় বাক্য যে একাধিক আশ্রয় বাক্য আছে সেখান থেকে আমরা যে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই সার্বিক সিদ্ধান্তের পিছনে দুইটা মৌলিক নিয়ম কাজ করেছে। একটাকে বলা হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আরেকটা হচ্ছে কি নিয়ম কার্যকরণ নিয়ম। কিভাবে দেখো, আমরা বলছি করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল। তাহলে আমাকে বলো যে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম। কারণ আমরা জানি আমাদের অতীতে যারা ছিল তারা মারা গেছে, আর ভবিষ্যতে যারা আসবে তারাও কি যাবে, মারা যাবে। তাহলে এটা একটা প্রকৃতির নিয়ম। তাহলে আমরা আশ্রয় বাক্যের মধ্যে একটা জিনিস পাইলাম খুঁজে, সেটা হচ্ছে কি মরণশীল, যেটা হচ্ছে কিসের নিয়ম, প্রকৃতির নিয়ম। 2 নম্বর হচ্ছে কার্যকরণ নিয়ম। দেখো রহিম কোন একটা কারণে মারা গেছে, রহিমের মৃত্যুর পিছনে একটা কারণ অবশ্যই আছে। করিমের মৃত্যুর পিছনে অবশ্যই একটা কারণ আছে। যদুর মৃত্যুর পিছনে অবশ্যই একটা কি আছে, কারণ আছে। তাহলে মরণশীল একটা প্রকৃতির নিয়ম, কারণ মানুষ মৃত্যুবরণ করবে, এটা একটা প্রকৃতির নিয়ম। এবং এই প্রত্যেকটা মৃত্যুর পিছনে একটা একটা অবশ্য কি আছে, কারণ আছে। এবং এই কারণগুলা ভবিষ্যতে সংঘটিত হবে। অতীতে এই কারণে মানুষ মারা গেছে, মনে কর ক্যান্সারে অতীতে মানুষ মারা গেছে, ভবিষ্যতে মারা যাবে, বর্তমানেও মারা যাচ্ছে। তাহলে আমরা যে 3টি আশ্রয় বাক্য থেকে যে একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে 2টা মৌলিক নিয়ম আছে। একটাকে বলা হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আরেকটাকে বলা হয় কি কার্যকরণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি, মানুষ মৃত্যুবরণ করবে, এটা একটা প্রকৃতির নিয়ম। কার্যকরণ নিয়ম মানে কি, প্রত্যেকটা মৃত্যুর পিছনে একটা কি আছে, কারণ আছে। তাহলে আমরা এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নীতি, এই দুটার উপর ভিত্তি করে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করছি, সেটাকে সকল মানুষ হয় মরণশীল। এই যে বলতেছে যেসব মৌলিক নিয়মের উপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা কি হয়, সম্ভব হয়। তাহলে আমরা মৌলিক নিয়ম কি, যেগুলার ডেফিনেশন নেই, যেগুলাকে সংজ্ঞায়িত করা যায় না, তাহলে আমরা এখানে মৌলিক নিয়ম হিসেবে কি পাইছি, একটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কি কার্যকর নিয়ম। এই 2টা মৌলিক নিয়মের ভিত্তি করে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, এটা হচ্ছে মূলত কি আরোহের আকারগত ভিত্তি। অর্থাৎ আপনি যদি মৌলিক নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাকে মূলত কি বলা হয়, আরোহের আকারগত ভিত্তি। তাহলে আমরা যে এখানে সকল মানুষই মরণশীল, এই সিদ্ধান্তের পিছনে 2টা মৌলিক নিয়ম আছে। একটাকে বলা হয় প্রকৃতির নিয়ম, আর একটা বলা হয় কি কার্যকর নিয়ম। অবশ্যই কিনা সবাই একটু বলি তো কমেন্ট বক্সে, যে না বুঝে থাকি আমরা একটু জিজ্ঞেস করবো আর কি স্যার থেকে, ইনশাল্লাহ আমি বুঝে দিব। তাহলে আরোহের যে আকারগত ভিত্তি, এটা মূলত 2 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এই জিনিসটা কি, দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এটা এটা কি, এটাকে আমরা কি বলে ডিফাইন করব, কিংবা এটা সংজ্ঞা কি। তো এখানে কি বলতেছে দেখো, বলছে প্রকৃতির নিয়মানুবর্তিতা একটা মৌলিক নিয়ম। কেন দেখো বসে, যেহেতু এটা মৌলিক নিয়ম, সুতরাং এটা সংজ্ঞা দেওয়া যায় না। আমরা জানি, আমরা যে 2য় পত্রে যৌক্তিক সংজ্ঞা পড়েছি, সেখানে আমরা একটা বিষয় পড়ছি যৌক্তিক, আমরা কোন পদের সংজ্ঞা দিতে পারবো, যেগুলোর আসন্নতম জাতি আছে, এরপর কি আছে বিভেদক লক্ষণ আছে। মূলত আমরা এই পদগুলোর কি দিতে পারবো, সংজ্ঞা দিতে পারবো। যেমন কি আমরা মানুষ পদের সংজ্ঞা দিই না, কারণ মানুষের একটা আসন্নতম জাতি আছে। জীবের সংজ্ঞা দিই না, জীবের একটা আসন্নতম জাতি আছে। এবং মানুষের বিভেদক লক্ষণ আছে, জীবেদেরও কি আছে, বিভেদক লক্ষণ আছে। সুতরাং দেখো, যদি কোনো বিষয়ের আমরা সংজ্ঞা দিতে চাই, তখন ওই বিষয়ে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে আসন্নতম জাতি, আর একটা হচ্ছে কি বিভেদক লক্ষণ।
এই দুইটা ছাড়া কোনো পদের সংজ্ঞা দেওয়া যাবে না। আবার বলতেছি, যদি আমরা কোনো পদের সংজ্ঞা দিতে চাই, আমাদের দুটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে আসন্নতম জাতি, আরেকটা হচ্ছে কি বিভেদক লক্ষণ। আমরা যদি এমন একটা পদ নিলাম যেটা আসন্নতম জাতীয় নাই কিংবা বিভেদক লক্ষণও নাই, তখন আমরা সেই বিষয়ের সংজ্ঞা দিতে পারবো না। যেমন কি প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি। আমাকে বলো তো, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো আসন্নতম জাতি আছে? একটু বলো, ইয়েস আর নো বলো, জাস্ট কমেন্ট বক্সে শুধু বলবা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো কি আসন্নতম জাতি আছে? থাকলে ইয়েস, না থাকলে নো। একটু দ্রুত বলি সবাই কমেন্টে, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো আসন্নতম জাতি আছে কিনা। যদি থাকে ইয়েস, আর না থাকলে নো আর কি। সবাই একটু রেসপন্স করে আমরা ক্লাসে। যারা বুঝেছো সবাইকে ধন্যবাদ। আমাকে এখন একটু বলো, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো আসন্নতম জাতি আছে কি না। তাকে বলি, না থাকলে নাই আর কি। যে থাকলে হ্যাঁ বলি, না থাকলে নাই। একটু দ্রুত বলি সবাই। আমার কোয়েশ্চেন হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো আসন্নতম জাতি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ, আর না থাকলে নো আর কি। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি, তাহলে আমাদের ক্লাসটা নিতে একটু সুবিধা হবে। তাহলে আমার কোয়েশ্চেন ছিল প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো এই যে কি আসন্নতম জাতি আছে কিনা। দেখি আপনারা কি বলছেন। আচ্ছা, রোমানা সুলতান বলছে না স্যার, প্রভা বড়ুয়া নাই স্যার, আরোহী মজুমদার, প্রিয়ন্তী নাই, আয়ুষ নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো আসন্নতম জাতি নাই। দ্বিতীয় নম্বর আমাকে বলো, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো বিভেদক লক্ষণ আছে কিনা। থাকলে হ্যাঁ বলবা, না থাকলে না বলো। একটু প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির দুর্জয়। আমার কোয়েশ্চেনটা ছিল প্রকৃতির যে নিয়ম অনুবর্তিতা নীতি সেটার কোনো আসন্নতম জাতি কিংবা বিভেদক লক্ষণ আছে কিনা। নিজুম না, থ্যাংক ইউ নিজুম। তাহলে বলো, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির বিভেদক লক্ষণ আছে কিনা, এটা একটু বলো তো দ্রুত। থাকলে হ্যাঁ, না থাকলে না। প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির বিভেদক লক্ষণ আছে কিনা। রোমানা সুলতানা নাই স্যার, বাকিরা একটু দ্রুত বলি। ওকে, তাহলে দেখো, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির আসন্নতম জাতিও নাই, আবার বিভেদক লক্ষণও নাই। যেহেতু আমরা জানি কোনো পদের সংজ্ঞা দিতে গেলে অবশ্যই দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে আসন্নতম জাতি আর একটা হচ্ছে বিভেদক লক্ষণ। যেহেতু প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির আসন্নতম জাতিও নাই, বিভেদক লক্ষণও নাই, সেজন্য এটা হচ্ছে কি নিয়ম, মৌলিক নিয়ম। সুতরাং এই নিয়মের কোনো কি নাই, সংজ্ঞা নাই। তাই আমরা বলতে পারি যেহেতু প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি একটা মৌলিক নিয়ম বা পরম নিয়ম, সুতরাং একটা আসন্নতম জাতিও নাই আর বিভেদক লক্ষণও নাই, তাই এটা সংজ্ঞা দেওয়া যাবে না। এখন দেখেন, যুক্তিবিদরা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি সংজ্ঞা দিতে না পারলেও এটাকে কিছু বিষয়ের মাধ্যমে আইডেন্টিফাই করছে, কিছু বিষয় বলেছে। নিজম না, দুর্জয় না, ওকে, আর মজুমদার, প্রিয়ন্তী না, থ্যাংক ইউ সবাইকে। ওকে, এখন দেখো, যুক্তিবিদরা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির কোনো সংজ্ঞা দিতে না পারলেও এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিংবা বোঝানোর চেষ্টা করছে। প্রথম বলছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা, মানে প্রকৃতি একটা নিয়ম আছে। দুই নম্বর বলছে প্রকৃতির নিয়মের দাস, অর্থাৎ প্রকৃতি একটা নিয়মের মধ্যে চলে। কারণ আমরা জানি রাতের পরে তো দিনে আসে, সূর্য পূর্ব দিকে উঠে প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ জন্মগ্রহণ করে, এরপর মৃত্যুবরণ করে, এটা প্রকৃতির নিয়ম। এগুলো প্রতিদিন সংঘটিত হচ্ছে। প্রকৃতির নিয়মের দাস এবং হচ্ছে প্রকৃতিতে নিয়মের রাজত্ব, অর্থাৎ প্রকৃতির নিয়মের রাজত্বই চলে, সেই একই নিয়মে প্রতিদিন চলতে থাকে। হচ্ছে প্রকৃতির নিজের পুনরাবৃত্তি করে, অর্থাৎ অতীতে যেমন মানুষ জন্মগ্রহণ করছে বর্তমানও করতেছে, অতীতে যেভাবে মানুষ মারা গেছে বর্তমানে মানুষ মারা যাচ্ছে, ভবিষ্যতে মানুষ মারা যাবে, এটা পুনরাবৃত্তি করতেছে।
ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে, অর্থাৎ অতীত যেরকম হয়েছিল ভবিষ্যৎও সে একই রূপ হবে। অতীতে যেভাবে মানুষ মারা গেছে ভবিষ্যতে মানুষ কি যাবে, মারা যাবে। এরপর এগুলোকে মূলত যুক্তিবিদগণ সদর্থক ভাবে কি করেছেন, ডিফাইন করেছেন, মানে সদর্থক ভাবে এটাকে বলার চেষ্টা করেছেন, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে বোঝানোর চেষ্টা করেছেন সদর্থক ভাবে। আবার যুক্তিবিদরা এটাকে নয়াত্মক ভাবে মানে নেগেটিভলি বোঝার চেষ্টা করেছে। সেটা কিরকম বলছে, প্রকৃতি খেয়ালোপি পনা নয়, মানে প্রকৃতিতে কোনো কিছু অবহেলার স্থান নাই, এখানে সবকিছু একদম ঠিকঠাক ভাবে সংগঠিত হয়। প্রকৃতি যাচ্ছে তাই করতে পারে না, মানে আমি যেরকম চাচ্ছি, মানুষ যেরকম চায় সেরকম প্রকৃতি না। মানুষ চাইলে সে কাজ করবে, না চাইলে সে করবে না, কিন্তু প্রকৃতিতে এরকম কোনো বিষয় নাই। অর্থাৎ যেরকম ইচ্ছা সেরকম কোনো কিছু সংগঠিত হয়, একটা নিয়মের মধ্যে চলে প্রকৃতি। তারপর লাস্ট হচ্ছে প্রকৃতির নিয়ম না মেনে পারে না, অর্থাৎ প্রকৃতিকে নিয়মের মধ্যেই থাকতে হয়, সে নিয়ম থেকে কখনো বিচ্যুত হতে পারে না। তাহলে প্রকৃতির নিয়ম অনুবর্তিতার কোনো সংজ্ঞা নাই, কারণ এটা একটা মৌলিক নিয়ম। তো আমাদের এমসিকিউতে আসতে পারে, বলবে যে নিচের কোনটি মৌলিক নিয়ম, তো সেখানে বলে দিবে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি। তাহলে যদি মৌলিক নিয়ম কেন, কারণ এটা সংজ্ঞা দেওয়া যায় না, কারণ এটা আসন্নতম জাতীয় নাই, বিভেদক লক্ষণও নাই। এখন আমরা আসি মূলত, আচ্ছা এখন দেখেন যে যুক্তিবিদ মিল, জন স্ট্রিট মিল, সে একটা জিনিস আবিষ্কার করছে প্রকৃতির নিয়মের উপর, যেটাকে বলা হয় আরোহের কোটাবাস। তো এখান থেকে কোয়েশ্চেন আসে আমাদের খ নাম্বার আসে আর কি, 2 নম্বর কোয়েশ্চেনের জন্য এটা পড়বেন। এখান থেকে আসে আরোহের কোটাবাস বলতে কি বোঝায়, কিংবা আরোহের কোটাবাসের জনককে। তো মূলত আরোহের কোটাবাসের জনক হচ্ছে যুক্তিবিদ মিল। সে প্রকৃতির নিয়ম সম্পর্কে একটা বিষয় বলছে, সেটাকে দেখেন। বলছে কোটাবাস বলতে কি বোঝায়, দেখো আরোহের কোটাবাস মানে যেটা হচ্ছে আপাতত যেটা অসঙ্গত মতবাদ, অর্থাৎ যেটাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসঙ্গত মনে হচ্ছে, কিন্তু বাস্তবে যেটা সত্য। অর্থাৎ কোটাবাস মানে হচ্ছে যেটা আপাত দৃষ্টিতে হচ্ছে অসঙ্গত, কিন্তু সেটা বাস্তবে কি সত্য, এটাকে মূলত আরোহের কোটাবাস বলে। এখন প্রকৃতির নিয়ম সম্পর্কে যুক্তিবিদ মিল যে মতটি প্রকাশ করছে, অর্থাৎ প্রকৃতির যে নিয়ম অনুবর্তিতার নীতি, সে সম্পর্কে যুক্তিবিদ মিল একটা মতামত প্রদান করেছে, একটা বক্তব্য প্রদান করেছে। তো যে বক্তব্যটা প্রদান করেছে এটাকে মূলত কি বলা হয়, আরোহের কোটাবাস। তো সে প্রকৃতির নিয়ম সম্পর্কে কি বলেছে, সে বলতেছে, যুক্তিবিদ মিল বলতেছে প্রকৃতির নিয়ম হচ্ছে একটা আরোহের ভিত্তি। তা আমরা কিছুক্ষণ আগে দেখছি, তার আরোহ অনুমানে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটা 2টা মৌলিক নিয়মের উপর ভিত্তি করে, একটা প্রকৃতির নিয়ম আর একটা হচ্ছে কি কার্যক্রম নিয়ম। নজরুল ইসলাম আর একবার বলেন, কোনটা বলেন সেটা একটু দ্রুত বলেন। তাহলে আমরা আরোহ অনুমানে 2টা বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করি, একটা প্রকৃতির নিয়ম আর একটা হচ্ছে কি কার্যক্রম নিয়ম। তো যুক্তিবিদ মিল বলতেছে প্রকৃতির নিয়ম হচ্ছে একটা কি আরোহের ভিত্তি, এটা যুক্তিবিদ মিলের বক্তব্য। আবার সে কি বলতেছে, মিল বলতেছে মানে আরোহের প্রকৃতির যে নিয়ম, সেই নীতির উৎপত্তি যখন সে ব্যাখ্যা করতেছে, মানে প্রকৃতির নিয়মটা আসলে কোত্থেকে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, যখন সে এটা ব্যাখ্যা করতেছে তখন সে বলছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি নিজে আরোহের ফল। অর্থাৎ মিল নিজে নীতিটাকে আরোহের ভিত্তি আবার আরোহের ফল। দেখো প্রথমে বলছে মিল প্রকৃতির নিয়ম একটা আরোহের ভিত্তি, এটা একটা বক্তব্য, মানে সে বলছে প্রকৃতির নিয়ম হচ্ছে কিসের ভিত্তি, আরোহের ভিত্তি, কারণ আরোহণ মানে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটা প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে গ্রহণ করি। আবার দ্বিতীয়ত বলতেছে সেটা হচ্ছে কিসের ফল, আরোহীর ফল। তাহলে আমাকে বলো, যে জিনিসকে সে ভিত্তি বলেছে আবার সেই জিনিসকে সে ফল বলতেছে, মানে যেটার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আবার সেটাকে সেই ফলাফল বলতেছে। মানে আমরা আশ্রয় বাক্য থেকে, দেখো আমরা আশ্রয় বাক্য থেকে কি গ্রহণ করি, আশ্রয় বাক্য থেকে কি গ্রহণ করছে, সিদ্ধান্ত। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে, আরোহণ মানে প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে এবং কার্যক্রম নিয়ম প্রকৃতি। আবার মিল আবার বলতেছে এই নিয়মের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা বলছে। আবার বলছে যে সিদ্ধান্তটা গ্রহণ করছে সেটা হচ্ছে আরোহের ফল। তাহলে প্রকৃতির নিয়ম সম্পর্কে সে 2 ধরনের বক্তব্য প্রদান করছে। প্রথম বলছে প্রকৃতি একটা আরোহের ভিত্তি, আবার বলছে যে প্রকৃতি একটা কিসের ফল, আরোহের ফল। তাহলে সেই একটা স্ববিরোধী বক্তব্য প্রদান করেছে, যেটা কখন ভিত্তি জিনিসটা কখনো ফল হতে পারে না। মানে আমি যেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটাকে আবার ফলাফল আসতে পারে, মানে এটার উপর আমি তো অলরেডি ভিত্তি করে ফেলছি, করে সিদ্ধান্ত গ্রহণ করছি, সেটা কখনো তো ফলাফল আসতে পারে না এবং সেই ফলাফলের মধ্যে থাকতেও পারবে না। কিন্তু মিল যে বলতেছে প্রকৃতির নিয়ম নিজে একটা আরোহ, আবার বলছে নিজে একটা আরোহর ফল। এই যে প্রকৃতির নিয়ম সম্পর্কে মিলে যে 2 রকম বক্তব্য, এটাই মূলত হচ্ছে কি আরোহের কোটাবাস। আবারও বলতেছি,
প্রকৃতির নিয়ম সম্পর্কে মিল দুই ধরনের বক্তব্য প্রদান করেছে। একটা বলতেছে প্রকৃতির নিয়ম একটা আরোহের ভিত্তি, আবার বলছে যে প্রকৃতির নিয়ম একটা হচ্ছে আরোহের ফল। এই যে প্রকৃতির নিয়ম সম্পর্কে যে স্ববিরোধী বক্তব্য প্রদান করেছে সেটাকে মূলত আমরা কি বলবো, আরোহের কূটাভাস। এখন দেখেন মিলের বক্তব্যটা কিরকম ছিল, দেখো আমি আবার রিপিট করছি। সে প্রথম বক্তব্য বলছে প্রকৃতির নিয়ম একটা হচ্ছে কি আরোহের ভিত্তি, এটা প্রথম বক্তব্য। দ্বিতীয় বলছে প্রকৃতির নিজে একটা আরোহ। তাহলে তার বক্তব্যটা মূলত স্ববিরোধী, কারণ ভিত্তি আবার কখনো ফলাফল হতে পারে না। এই যে স্ববিরোধী যে বক্তব্যটা প্রদান করেছে সেটাকে মূলত আরোহের কূটাভাস বলা হয়। তাহলে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে আরোহের কূটাভাসের জনককে, যুক্তিবিদ মিল, অথবা আরোহের কূটাভাস বলতে কি বোঝায়, অথবা আরোহের কূটাভাস কে প্রদান করেছে। তো এখানে মূলত খ আর খ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি এখানে আরোহের কূটাভাস থেকে। অর্থাৎ এখানে খ নম্বর আসতে পারে, খ নম্বর আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। যদি না বুঝে থাকেন আবার বলেন, আমি বুঝাই দিব আর কি। এরপর এখন দেখেন যুক্তিবিদ মিল যে বক্তব্যটা প্রদান করেছে, কিছু কিছু যুক্তিবিদ এটা সমালোচনা করেছেন। কিরকম সমালোচনা দেখেন, প্রথম সমালোচনা বলতেছে প্রকৃতির নিয়ম সম্বন্ধে যুক্তিবিদ যে বক্তব্য প্রদান করেছে সেখানে মূলত যৌক্তিক অনুপপত্তি করছে। কেন যৌক্তিক অনুপপত্তি? দেখো আমরা যখন যৌক্তিক সংজ্ঞা পড়েছি সেখানে একটা অনুপপত্তি পড়ছি যেটাকে বলা হয় চক্রক অনুপপত্তি। চক্র মানে কি? চক্র মানে বলছে যেমন কি আমি যদি বলি গাছ হয় বৃক্ষ, তাহলে আমি গাছের সংজ্ঞা দিতে গিয়ে দেখো গাছ হয় বৃক্ষ, গাছ যে কথা বৃক্ষ তো একই কথা। আমি একই ধরনের বক্তব্য একই ধরনের কথা দুইবার উল্লেখ করছি, একই ধরনের কথা কয়বার উল্লেখ করছি? দুইবার। স্ববিরোধী মানে যেটা নিজের বিরুদ্ধে। যেমন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে বললাম আমার সর্দি হলো, কাশি হলো, ঠান্ডা লাগছে আর কি। ডাক্তার যদি আমাকে বলে আইসক্রিম খেতে, তাহলে আইসক্রিম তো আমার বিরুদ্ধে, আমার রোগের বিরুদ্ধে, এটাকে মূলত স্ববিরোধী বলা হয় আর কি, রোমানা সুলতানা। তাহলে আমি যদি বলি গাছ হয় বৃক্ষ, তো গাছ যে কথা বৃক্ষ তো একই কথা, গাছকে আমি পুনরায় রিপিট করছি, দুইবার রিপিট করছি, মানে গাছ কথাটা আমি কয়বার রিপিট করলাম পুনরায়, এটাকে মূলত বলা হয় চক্র। তো তো যুক্তিবিদ মিল যে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি সম্পর্কে যে কূটাভাসটা দিয়েছেন, তিনি সেখানে একটা অনুপপত্তি করছে। সেই অনুপপত্তিটা কি? সে একটা বলছে আরোহের ভিত্তি, আবার বলছে কি আরোহের ফল। তাহলে একটা কথাকে সে দুইবার রিপিট করছে, চক্র আকারে সেটা ঘুরতেছে। মানে একবার বলছে কি আরোহের ভিত্তি প্রকৃতির নিয়ম অনুবর্তী, আবার বলছে কি আরোহের ফল। তাহলে এই জিনিসটা চক্র আকারে ঘুরতেছে, সেজন্য যুক্তিবিদরা বলতেছে এখানে একটা যৌক্তিক অনুপপত্তি করছে, কারণ একই কথা বারবার ঘুরতেছে। যেমন গাছ হয় বৃক্ষ, গাছ যে কথা বৃক্ষ একই কথা। ঠিক ভিত্তি যে কথা, আবার ভিত্তিকে কি বলতেছে ফল। তাহলে একই জিনিস কয়বার ঘুরতেছে? দুইবার। সেজন্য যুক্তিবিদরা বলতেছে এখানে মূলত যৌক্তিক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে। রোমানা সুলতানা বুঝেছে কিনা বলো, যদি না বুঝে থাকে আবার বুঝাই দিব আর কি। এবার এটা হচ্ছে প্রথম যে সমালোচনা, সেখানে যুক্তিবিদরা এখানে বলছে প্রকৃতি নিয়ম সম্পর্কে মিল যে বক্তব্যটা প্রদান করেছে সেখানে যৌক্তিক অনুপপত্তি। কোন ধরনের অনুপপত্তি? চক্রক অনুপপত্তি। চক্রক অনুপপত্তি মানে কি? যেখানে আমরা একটা কথা যদি একই কথা যদি আবার পুনরায় কি করি, উপস্থাপন করি আর কি, এটাকে মূলত চক্রক অনুপপত্তি বলে। মেন একই কথাকে দুইবার কি করছেন, উপস্থাপন করেছেন। এবার দ্বিতীয় সমালোচনা কি দেখেন, দ্বিতীয় সমালোচনা হচ্ছে বলছে প্রকৃতির নিয়ম অনুপপত্তি একটা সরল গণনামূলক আরোহ বা অবৈজ্ঞানিক আরোহের ফল। আমরা জানি অবৈজ্ঞানিক আরোহ যখন আমরা পড়েছি সেখানে আমরা জানি অবৈজ্ঞানিক আরোহে আমরা মূলত প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করি। দেখো অবৈজ্ঞানিক আরোহে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিসের উপর ভিত্তি করে? প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে। প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে আমরা কি করি? সিদ্ধান্ত গ্রহণ করি। তো অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত মূলত সম্ভাব্য। কিরকম? আমি যদি বলি আমি আজ পর্যন্ত যতগুলো কাক দেখেছি সবগুলো কাক হচ্ছে কালো, সুতরাং পৃথিবীর সকল কাক হয় কালো। তাহলে আমি যে কথাটা বলছি সেটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, এখানে আমার কোনো কার্যকরণ নিয়ম নাই। জাস্ট এখানে কি আছে? প্রকৃতির নিয়ম। কাকের রং কালো, এটা একটা প্রকৃতির নিয়ম, সেটার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত গ্রহণ করছি সকল কাক হয় কালো। আমার যেটা ফাউন্ডেশন ছিল সেটা কি? প্রকৃতির নিয়ম। কারণ আমরা জানি কাকের রং হচ্ছে কালো, এটা প্রকৃতির একটা নিয়ম। তাহলে এটা কখনো তো নিশ্চিত না।
কেন নিশ্চিত না? দেখো, কারণ আমি তো পৃথিবীর সকল কাক দেখি নাই, কারণ এখানে কার্যক্রম সম্পর্ক নাই। তো আমরা অবৈজ্ঞানিক আরে যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটা কিসের উপর ভিত্তি করে? প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সেই জন্য এখানে সিদ্ধান্তটা কি হয়? সম্ভাব্য হয়। কিন্তু বৈজ্ঞানিক আরে সিদ্ধান্ত হচ্ছে কি? নিশ্চিত। কারণ বৈজ্ঞানিক আরে সিদ্ধান্তের পিছনে দুটা বিষয় কাজ করে, কারণ এখানে প্রকৃতিও আছে বৈজ্ঞানিক আরোহে এবং কার্যকরণ নিয়মও আছে। কারণ আমরা বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করি প্রকৃতি এবং কার্যক্রম এই দুটার উপর ভিত্তি করে। যেমন আমরা বলছি সকল মানুষের মানুষ, এটা একটা বৈজ্ঞানিক আরোহের উদাহরণ। কেন? কারণ এটা এখানে প্রকৃতিও আছে, কার্যক্রম নিয়মও আছে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কার্যক্রম নিয়ম নেই, জাস্ট কি আছে? প্রকৃতির নিয়ম আছে। সেজন্য এটা সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য। আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। কেন? কারণ এখানে প্রকৃতির নিয়মও আছে, কার্যক্রম নিয়মও আছে। এখন আমাকে বলো, প্রকৃতির নিয়ম অনুভূতি নিচে একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের ভিত্তি, কিন্তু এখন একটি নিশ্চিত বিষয় কখনো সম্ভাব্যের ভিত্তি হতে পারে না। দেখো, অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়ম অনুভূতিটা নীতি, আবার বৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে কি? প্রকৃতির নিয়ম অনুভূতিটা নীতি। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত তো সম্ভাব্য। যুক্তিবিদ বিল বলতেছে অবৈজ্ঞানিক আরোহটা মূলত প্রকৃতির নিয়ম অনুভূতি বা গণনামূলক আরোহ। যুক্তিবিদ মিল বলতেছে এটা, মিল বলতেছে প্রকৃতির নিয়ম অনুভূতি নিতে হচ্ছে একটা অবৈজ্ঞানিক আরোহ। মিল বলছে, মিলের বক্তব্য। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত তো সম্ভাব্য, কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত তো নিশ্চিত। আবার এখানে প্রকৃতির নিয়মও আছে। এখন আমাকে বলো, সম্ভাব্য জিনিস কখনো কি নিশ্চিত জিনিসের ভিত্তি হতে পারে? তাহলে মিলের বক্তব্যের সাথে মিল নাই, কারণ মিল প্রকৃতির নিয়মকে অবৈজ্ঞানিক আরোহ বলেছে। এখন অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কি? সম্ভাব্য। আবার বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি আছে? প্রকৃতির নিয়ম আছে, কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কি? নিশ্চিত। তাহলে সম্ভাব্য জিনিস কখনো নিশ্চিত জিনিসের ভিত্তি হতে পারে? সম্ভাব্য জিনিস কখনো নিশ্চিত জিনিসের কি হতে পারবে না? ভিত্তি হতে পারবে না। সেজন্য যুক্তিবিদরা বলতেছে প্রকৃতির নিয়ম সম্পর্কে মিল যে বক্তব্য প্রদান করেছে সেটা মূলত হচ্ছে অসঙ্গত। এগুলো হচ্ছে মূলত সমালোচনা। তাহলে আমরা বললাম প্রকৃতির নিয়ম সম্পর্কে মিল যে বক্তব্য প্রদান করেছে সেখানে প্রথম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা অনুভূতি করছে, কারণ একই কথাকে তিনি দুইবার রিপিট করছে। দ্বিতীয়ত আমরা বললাম মিল বলছে প্রকৃতির নিয়ম একটা অবৈজ্ঞানিক আরোহ, তো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত তো সম্ভাব্য। আর বৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির নিয়ম আছে, আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কি? নিশ্চিত। এখন সম্ভাব্য জিনিস কখনো নিশ্চিত জিনিসের কি হতে পারে না? ভিত্তি হতে পারে না। এগুলো হচ্ছে মূলত সমালোচনা। এখন আসেন কার্যকরণ নীতি। আরোহের যে আকারগত ভিত্তি সেখানে প্রথমে ছিল প্রকৃতির নিয়ম, দ্বিতীয় ছিল কি? কার্যকরণ নীতি। তো কার্যকরণ নীতি একটা মৌলিক নিয়ম, এটা একটা কি নিয়ম? মৌলিক নিয়ম। এখন আমাকে বলেন, একটু বলেন কার্যকরণ নিয়মের কোনো আসন্নতম জাতি আছে কিনা একটু বলেন তো দ্রুত। ইয়েস আর নো লিখে দেন একটু কমেন্ট বক্সে। কার্যকরণ নিয়মের কোনো আসন্নতম জাতি আছে কিনা? যদি তাকে হা, না থাকলে না আর কি। থাকলে হা বলবা, আর না থাকলে না বলবা আর কি। একটু সবাই দ্রুত বলি। আমার কোয়েশ্চেন হচ্ছে কার্যকরণ নীতির কোনো আসন্নতম জাতি আছে কিনা। যদি আসন্নতম জাতি থাকে তাহলে আপনারা লিখেন ইয়েস, আর না থাকলে নো। একটু দ্রুত বলার চেষ্টা করি সবাই। ওকে, নিজুম বলছে নাই। বাকিরা একটু দ্রুত বলি। রোমানা সুলতানা, আমার কোয়েশ্চেন হচ্ছে কার্যকরণ নীতির কোনো আসন্নতম জাতি আছে কিনা। যদি থাকে ইয়েস, আর না থাকলে নো আর কি।
ওকে, রোমানা সুলতানা নাইসার। ওকে, তাহলে কার্যকরণ নীতির আসন্নতম জাতীয় ন্যায় বিভেদক লক্ষণ হয়, কারণ এটা একটা মৌলিক নিয়ম। সুতরাং কার্যকরণ নীতির কোনো ডেফিনেশন নাই, কোনো সংজ্ঞা নাই, কারণ এটা একটা মৌলিক নিয়ম। কারণ আমরা জানি মৌলিক নিয়মের কোনো সংজ্ঞা প্রদান করা যায় না। তবে যুক্তিবিদরা এটাকে বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টা করছে। একটা সদর্থক ভাবে বর্ণনা করার চেষ্টা করছে, দ্বিতীয় হচ্ছে কি নয়াত্মক ভাবে। কিভাবে বর্ণনা করার চেষ্টা করছে আমরা একটু দেখি। বলতেছে কার্যকরণ নিয়ম বিষয়টা আসলে কি, মানে এটাকে বর্ণনা করছে কিভাবে দেখো, যেহেতু এটা কোনো সংজ্ঞা নাই, এটাকে কিছু বিষয় দিয়ে বর্ণনা করছে। বলছে প্রত্যেক ঘটনার পিছনে একটা কি আছে, কারণ আছে। আমরা জানি এই পৃথিবীতে কিংবা এই জগতে যত ঘটনা, যত কাজ সংঘটিত হচ্ছে, প্রতিটি কাজের পিছনে যে কোনো একটি কারণ অবশ্যই থাকবে। কারণ ছাড়া কোনো কাজ, কোনো ঘটনা কি হয় না, সংঘটিত হয় না। সেজন্য প্রত্যেক ঘটনার একটা কি আছে, কারণ আছে। দ্বিতীয় বলছে প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণ থেকে উদ্ভূত, অর্থাৎ জগতে, পৃথিবীতে যত ঘটনা সংঘটিত হচ্ছে কিংবা যত কাজ সংঘটিত হচ্ছে, এটা কোনো না কোনো কারণ থেকে উদ্ভূত হচ্ছে, কোনো না কোনো কারণ থেকে সৃষ্টি হচ্ছে। এরপর দেখো যে ঘটনা শুরু হচ্ছে তার একটি কারণ থাকতে বাধ্য। এটাকে বলছে যুক্তিবিদ মিল। যুক্তিবিদ মিল বলতেছে যে ঘটনা শুরু আছে, যে ঘটনা সংঘটিত হয়েছে বা শুরু হয়েছে, কাজটা শুরু হয়েছে, অবশ্যই ওই ঘটনা বা ওই কাজ শুরু হওয়ার পিছনে অবশ্যই একটা কি থাকবে, কারণ থাকবে। আর যুক্তিবিদ বের একটা চমৎকার কথা বলেছেন, সেটা কি বলছে প্রতিটি ঘটনা তার পূর্বের ঘটনার সাথে এমন ভাবে যুক্ত যে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা না ঘটে পারে। অর্থাৎ জগতের মধ্যে যত ঘটনা আছে, যত কাজ আছে, এটা কারণের সাথে এমন ভাবে যুক্ত, কারণের সাথে এমন ভাবে যুক্ত আছে যে মানে কারণ না ঘটলে কার্যটা সংঘটিত হয় না, অর্থাৎ একটা ঘটনা না ঘটলে অন্য আরেকটা ঘটে না, এইভাবে সম্পর্কিত আর কি। এগুলো মূলত সদর্থক ভাবে বর্ণনা করছে। নয়াত্মক ভাবে কি বর্ণনা করছে, বলছে বিনা কারণে কোনো কার্য সংঘটিত হয় না। মানে এই পৃথিবীতে, এই জগতে আমাকে বলো এমন একটা কাজ বলো যেটা বিনা কারণে সংঘটিত হয়েছে। মানে এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা বিনা কারণে কি হয় না, সংঘটিত হয় না। অবশ্যই ওই ঘটনা বা ওই কাজের পিছনে যে কোনো কারণ আছে। বলছে শূন্য থেকে কোনো ঘটনা ঘটতে পারে না। মানে জগতে যত ঘটনা আছে, ওই ঘটনার পিছনে অবশ্যই একটা কারণ থাকবে। শূন্য থেকে কোনো ঘটনা বা কাজ সংঘটিত হবে না। লাস্ট হচ্ছে যেখানে কোনো কারণ ঘটে নাই, সেখানে কোনো কার্য করতে পারে না। অর্থাৎ যেখানে কারণ নাই, যে কাজের কারণ নাই, কোনো যে ঘটনার কোনো কারণ নাই, সেটা কখনো কি হবে না, কার্য কখনো সংঘটিত হবে না। এটাকে মূলত যুক্তিবিদরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে আর কি। যেহেতু এটা একটা মৌলিক নিয়ম, যেহেতু এটার কোনো ডেফিনেশন নাই, সেজন্য যুক্তিবিদরা এই কার্যকর নিয়মকে এভাবে কি করছে, বর্ণনা করছে। এখন আসি আমরা, এই যে আমরা বলতেছি কারণ এবং কার্য, মানে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কি আছে, কারণ আছে। এখন কারণ জিনিসটা আসলে কি, কারণ জিনিসটা আসলে কি, এখন আমাকে একটু বলেন তো, আগে বলেন তো, আগে এটা বলেন, কার্য আগে নাকি কারণ আগে, এটা একটু উত্তর দেন। কার্য আগে নাকি কারণ আগে, মানে কোন জিনিসটা আগে সংঘটিত হচ্ছে, কি কার্যটা আগে সংঘটিত হচ্ছে নাকি কারণ? একটু দ্রুত বলেন, কি কার্য আগে নাকি কারণ আগে? একটু দ্রুত বলেন সবাই। কি কার্য আগে নাকি কারণ আগে? এস এম রাজিন বলছে কারণ। ওকে, বাকিটা একটু দ্রুত বলি, কি কার্য আগে নাকি কারণ আগে, কোনটা আমরা আগে বলবো, কার্য নাকি কারণ? একজন বলছে, বাকিরা একটু দ্রুত বলেন। রোমানা সুলতানা কারণ আগে। ওকে, বাকিরা একটু দ্রুত বলি, কি কাজ আগে নাকি কারণ আগে? ওকে, তাহলে আমরা যেটা বুঝছি, তোমাদের রোমানা এবং রাজি, ঠিক আছে, আপনাদের উত্তর সঠিক হয়েছে। তাহা তাবাসসুম বলছে কারণ আগে।
ওকে, তাহলে দেখো জগতে যত কার্য সংগঠিত হচ্ছে, প্রথমে কি সংগঠিত হয়? কারণ, এরপর কি? কার্য। তাহলে কি আগে? কারণ আগে। আমরা জানি কারণটা আগে হয়, এরপর পরে কি হয়? কার্য সংগঠিত হয়। তো আমরা দেখো যুক্তিবিদ মিল কি বলতেছে, দেখো বলছে কোন ঘটনার কারণ হলো উক্ত ঘটনার অপরিবর্তনীয় সত্যহীন পূর্ববর্তী ঘটনা। তিনটা ওয়ার্ড, কারণের ক্ষেত্রে তোমাকে তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে। একটা হচ্ছে অপরিবর্তনীয়, মানে যেটা কখনো পরিবর্তন হবে না, অপরিবর্তন হিসেবে থাকবে। তৃতীয় হচ্ছে কি? শর্তহীন। শর্তহীন মানে এখানে অবশ্যই একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে। তৃতীয় হচ্ছে পূর্ববর্তী। পূর্ববর্তী মানে যেটা আগে সংঘটিত হয়, মানে যেটা পূর্ববর্তী মানে আগে। তাহলে কারণ হচ্ছে অপরিবর্তনীয় ভাবে থাকবে, 2 নম্বর হচ্ছে শর্তহীন, 3 নম্বর হচ্ছে পূর্ববর্তী। পূর্ববর্তী মানে আগে সংঘটিত হবে, সেটাকে মূলত আমরা কি বলবো? কারণ বলবো। তার কারণ মানে হচ্ছে কার্যের পূর্ববর্তী অপরিবর্তনীয় সত্যহীন ঘটনা। তার কারণ মানে কি? কার্যের পূর্ববর্তী অপরিবর্তনীয় সত্যহীন ঘটনা। এখন দেখো কারণকে যখন আমরা অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, তখন আমরা আরেকটা টার্ম পাই, পদ পাই, সেটা হচ্ছে কি? সত্য। আর সত্য কি? দেখো বলছে কোন ঘটনার যে অপরিহার্য অংশসমূহ থাকে, সেসব অংশের প্রত্যেকটি স্বতন্ত্রভাবে এক একটি কি বলে? সত্য। অর্থাৎ কারণকে যখন আপনি বিশ্লেষণ করবেন, মানে কারণকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন এখানে অনেকগুলা সত্য পাবেন। যেমন আমরা যদি বলি, মনে করো মৃত্যু এটা একটা কার্য, তো আমি যদি বলি একজন মানুষ স্ট্রোক করে মারা গেছে, স্ট্রোক করে, তাহলে এই যে যে স্ট্রোক, এটা হচ্ছে একটা কারণ, এটা হচ্ছে কি? কার্য, এটা হচ্ছে কি? কারণ। এখন এই কারণের পিছনে অনেকগুলো কিন্তু এই কারণে স্ট্রোক করে, এটাকে যখন আপনি অ্যানালিসিস করবেন অনেকগুলো পার্ট পাবেন। এই এক একটা পার্ট কিংবা এক একটা অংশকে মূলত সত্য বলে। অর্থাৎ কারণকে যখন আপনি বিশ্লেষণ করবেন, তখন আপনি একাধিক সত্য পাবেন। এই একাধিক সত্যগুলোকে মূলত কি বলে? সত্য বলে। এখন দেখেন সত্যের প্রকারভেদ। সত্যের প্রকারভেদের আগে আমাদের একটা জিনিস দেখায়। আচ্ছা কেন বলেন? আচ্ছা বলেন তো, এই উদাহরণের মধ্যে নদীতে নৌকা ডুবিতে একটি শিশুর মৃত্যু হলো। আচ্ছা এখানে বলেন তো, এখানে কারণ কোনটা বলেন তো? এখান থেকে একটু আইডেন্টিফাই করে দাও আমাকে। নদীতে নৌকা ডুবিতে শিশুর মৃত্যু হলো, এখানে কোনটা কারণ? এটা একটু আমাকে কমেন্ট বক্সে দ্রুত বলো, কারণ কোনটাকে আমরা বলবো? একটু দ্রুত বলো, সবাই একটু দ্রুত বলো, কোন জিনিসটাকে আমরা কারণ বলবো এখানে? কি মৃত্যুকে, নাকি নৌকা ডুবি, ডুবি, নৌকা ডুবি এটাকে? অর্থাৎ নদীতে নৌকাডুবিতে একটি শিশুর মৃত্যু হলো, এখানে কার্য কোনটা, কারণ কোনটা? কারণটা বলেন, কি নৌকাডুবি নাকি মৃত্যু? একটু দ্রুত বলি। রোমানা বলছে শিশুর মৃত্যু। ওকে, এবার বাকিটা একটু বলি। রোমানা সুলতানা বলছে শিশুর মৃত্যু হচ্ছে কারণ, বাকিরা একটু দ্রুত বলি কোনটাকে আমরা কারণ বলবো আর কোনটাকে কার্য। দুর্জয় নৌকা ডুবি। ওকে দেখো,
এখানে দেখো আগে কোনটা সংঘটিত, আগে কি নৌকা ডুবছে নাকি শিশু মৃত্যুবরণ করছে? অবশ্যই আগে নৌকা ডুবছে। এই নৌকা ডুবিটা হচ্ছে কারণ, আর শিশুর মৃত্যু এটা হচ্ছে কি কার্য। তার নৌকা ডুবিটা হচ্ছে কি কারণ, শিশু মৃত্যুটা হচ্ছে কার্য। এখন দেখেন এই নৌকা ডুবি মানে একটা শিশুর মৃত্যু হয়েছে কোন কারণে? নৌকা ডুবে যাওয়ার কারণে। দেখেন একটা শিশুর মৃত্যু হয়েছে কোন কারণে? নৌকা ডুবে যাওয়ার কারণে। তাহলে এটা হচ্ছে কারণ। এখন নৌকাটা ডুবছে কেন, এটাকে যখন আপনি বিশ্লেষণ করবেন, অর্থাৎ নৌকাটা কোন কারণে ডুবে গেছে, এটাকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ করবেন, তখন আপনি অনেকগুলা সত্য পাবেন। যেমন কি ঝড়ের প্রচন্ড বাতাস ছিল সমুদ্রে, সেজন্য নৌকা ডুবে গেছে। অথবা উত্তাল ঢেউ ছিল সেজন্য ডুবে গেছে। তীব্র জলস্রোত ছিল, জলস্রোতের সংখ্যা বেশি ছিল, তীব্র বেশি ছিল, সেজন্য ডুবে গেছে। আবার বলছে অত্যাধিক মাল বোঝায় বেশি ছিল, অর্থাৎ নৌকাতে মালামাল বেশি ছিল, সেজন্য ডুবে গেছে। এরপর হচ্ছে মাঝির পারদর্শিতার অভাব ছিল, সেজন্য ডুবে গেছে। শিশুটি সাঁতারের জ্ঞানের অভাব ছিল, সেজন্য ডুবে গেছে। উদ্ধারকর্মী কোনো নৌকার অভাব ছিল, অর্থাৎ কোনো উদ্ধারকর্মী নৌকা ছিল না, সেজন্য ডুবে গেছে। তাহলে দেখো কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে নৌকা ডুবি, এটা এই কারণে শিশুটা মারা গেছে। আর আপনি যখন এই কারণকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ করবেন, তখন আপনি একাধিক সত্য পাবেন। অর্থাৎ কারণকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, অনেকগুলো পার্ট পাবেন, এগুলো সবগুলো হচ্ছে সত্য। তো এখানে যেগুলো আছে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, অর্থাৎ এই যে নৌকা ডুবি, এই যে একটা কারণ, এই কারণে মূলত আমরা 7টা পার্ট পাইছি, 7টা অংশ পাইছি। এই 7টা অংশকে মূলত কি বলা হয়? শর্ত বলা হয়। এখন দেখেন সত্য মূলত দুই প্রকার, একটাকে বলা হয় সদর্থক সত্য, একটা হচ্ছে নয়াত্মক। সত্য হচ্ছে দুই প্রকার, একটা সদর্থক আর একটা নয়াত্মক। সদর্থক মানে কি? যখন কোনো ঘটনা সংঘটিত হয় তখন যেসব সত্যকে অবশ্যই উপস্থিত থাকতে হয়, অর্থাৎ ঘটনাটা সংঘটিত হওয়ার সময় যেসব সত্য উপস্থিত থাকে সেগুলোকে আমরা বলবো সদর্থক। সদর্থক মানে সত্যগুলা কি থাকবে? উপস্থিত থাকবে। আর নয়াত্মক মানে ঘটনাটা সংঘটিত হওয়ার সময় যেসব সত্য অনুপস্থিত থাকে। তাই নয়াত্মক সত্য মানে যেসব সত্য অনুপস্থিত, যেসব সত্য ঘটনাটা সংঘটিত হওয়ার সময় থাকবে না। তাহলে সত্য কয় প্রকার? দুই প্রকার। একটা সদর্থক, সদর্থক মানে যেসব সত্য ঘটনাটা সম্পাদনকালীন সময় উপস্থিত থাকবে। আর নয়াত্মক সত্য মানে যেসব সত্য ঘটনাটা সংঘটিত হওয়ার সময় উপস্থিত থাকবে না। ওকে, এখন দেখো আমরা যেখানে উদাহরণটা দিয়েছি, দেখো এই যে এখানে যে উদাহরণটা দিয়েছি, নৌকা ডুবিতে শিশুর কি হলো? মৃত্যু হলো। তাহলে দেখো এই যে কারণ কি? নৌকা ডুবি। এখন এই কারণকে যখন আমরা বিশ্লেষণ করছি, কিছু সত্য পাইছি সদর্থক আর কিছু সত্য পাইছি নয়াত্মক। মানে কিছু সত্য আছে যেটা নৌকা ডুবে যাওয়ার সময় উপস্থিত ছিল, আর কিছু সত্য আছে যেটা নৌকা ডুবে যাওয়ার সময় অনুপস্থিত ছিল। তো নৌকা ডুবের সময় কি কি উপস্থিত ছিল? প্রচন্ড ঝড় বাতাস ছিল, উত্তাল ঢেউ ছিল, তীব্র জলস্রোত ছিল, অত্যাধিক মাল বোঝাই ছিল। তাহলে এগুলা কি ছিল? ঘটনাটা সংঘটনকালীন সময় উপস্থিত ছিল। কিন্তু মাঝির পারদর্শিতার অভাব, শিশুটি সাঁতারের জ্ঞানের অভাব, উদ্ধার কর্মী নৌকার অভাব, তাহলে এই বিষয়গুলা কি ছিল? অনুপস্থিত ছিল। দেখো, কারণ মাঝির পারদর্শিতার অভাব ছিল বিধায় নৌকাটা ডুবে গেছে। শিশুটি সাঁতার জানে না বিধায় সে মারা গেছে। উদ্ধারকর্মী নৌকার অভাব ছিল বিধায় শিশুটি মারা গেছে। তাহলে দেখো যখন আমরা কারণকে অ্যানালাইসিস করছি, কারণ কি? নৌকা ডুবি, এটা কোন কারণে? এটা কারণ। এটাকে যখন আমরা অ্যানালাইসিস করছি, বিশ্লেষণ করছি, তখন আমরা অনেকগুলা সত্য পাইছি। কিছু সত্য আছে যেটা ঘটনাটা চলাকালীন সময় উপস্থিত ছিল, আর কিছু সত্য আছে যেটা ঘটনাটা চলাকালীন সময় অনুপস্থিত ছিল। তো যেগুলো উপস্থিত ছিল এগুলো হচ্ছে মূলত সদর্থক, আর যেগুলো অনুপস্থিত ছিল এগুলো হচ্ছে কি? নয়াত্মক। এটা অর্থাৎ যে সত্যগুলা ঘটনাটা সম্পাদনকালীন সময় উপস্থিত ছিল এগুলোকে আমরা সদর্থক বলবো, আর যেগুলা ঘটনাটা সম্পাদনকালীন সময় উপস্থিত ছিল না সেগুলোকে আমরা মূলত বলবো নয়াত্মক সত্য। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা কারণকে যখন বিশ্লেষণ করব তখন একাধিক সত্য পাবো। তো এই সত্যগুলোর মধ্যে কিছু থাকবে সদর্থক, যেগুলা ঘটনাটা সংঘটিত হওয়ার সময় উপস্থিত থাকবে, আর কিছু সত্য থাকবে নয়াত্মক, যেটা ঘটনাটা সংঘটিত হওয়ার সময় কি রাখবে না? উপস্থিত থাকবে না। এখন দেখেন যেখান থেকে কোয়েশ্চেন আসে এখানে, সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, কারণ এবং সত্যের মধ্যে পার্থক্য। তো কারণ কাকে বলে? এটা আসবে। দুর্জয় বলতেছে স্যার এখানে শিশুর বদলে ধমরা ফুল আনা যায় না?
আনা যায় ধমরা ফুলা যদি সে সাঁতার না জানে, আর অনেক সময় তো সাঁতার জানে কিন্তু নদীতে এত ঢেউ থাকে অথবা সমুদ্রে এত ঢেউ থাকে, তীব্র জলস্রোত যখন থাকে, প্রচন্ড জল বাতাস যখন থাকে, তখন তার সাঁতার জানার পরও কোনো কাজ হয় না আর কি, এই আর কি। তাহলে এখানে দেখো কারণ কাকে বলে সেটা আসতে পারবে, সত্য কাকে বলে সেটা আসবে, এটা জ্ঞানমূলক আসবে। কিন্তু অনুধাবনমূলক কোয়েশ্চেন আসবে কারণ ও সত্যের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অনেকবার আসছে কোয়েশ্চেনটা। তাই কারণ এবং সত্যের মধ্যে অবশ্যই কি আছে, পার্থক্য আছে, কারণ দুইটা এক জিনিস না। বলছে কারণ কি, কারণ হচ্ছে কার্যের সাথে সম্পৃক্ত কতগুলো ঘটনার সমষ্টি। আমরা জানি কারণ হচ্ছে কার সাথে সম্পর্কিত, কার্যের সাথে। সত্য কি, সত্য হলো কারণের এক একটি অংশ, অর্থাৎ আমরা কারণকে পাই কার সাথে, কার্যের সাথে, আর সত্যকে পাই কার সাথে, কারণের সাথে। অর্থাৎ কারণকে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন একাধিক পার্ট পাবেন, এক একটা অংশ পাবেন। এই যে এক একটা অংশকে মূলত কি বলে, সত্য বলে। 2 নম্বর দেখেন, প্রত্যেকটা ঘটনা বা কার্যের একটি মাত্র কারণ থাকে। আমরা জানি আমাদের জগতে বা পৃথিবীতে যত ঘটনা সংঘটিত হচ্ছে বা যত কাজ সংঘটিত হচ্ছে, প্রত্যেকটা কাজের পিছনে অবশ্যই একটি কি আছে, কারণ আছে। কিন্তু ওই কারণকে যখন আপনি বিশ্লেষণ করবেন, অ্যানালিসিস করবেন, তখন শুধু যে একটি সত্য পাবেন তা না, এখানে একাধিক সত্য আপনি পাবেন। দেখেন ঘটনার পিছনে কারণ কিন্তু একটা, কিন্তু আপনি যখন ওই একটা কারণকে যখন অ্যানালিসিস করবেন তখন কিন্তু একটা সত্য পাবেন না, আপনি একাধিক সত্য এখান থেকে পাবেন। 3, কারণ সবসময় কার্যের পরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আমরা জানি কারণ সবসময় কার্যের আগে ঘটে, আর সত্য কি, সত্য কার্যের পরিবর্তনশীল পূর্ববর্তী ঘটনা হতে পারে। অর্থাৎ সত্যটা পরিবর্তন হয়, যেটা একাধিক, এটা পরিবর্তন হবে, কিন্তু কারণ কখনো পরিবর্তন হবে। এরপর দেখো কারণ হচ্ছে সদর্থক এবং নৈর্থক সত্যের সমষ্টি। কারণগুলো সদর্থক হতে পারে বা নৈর্থকও হতে পারে, কিন্তু সদর্থক নৈর্থক মিলে সত্য মিলে মূলত কারণ সৃষ্টি হবে। অর্থাৎ আমরা জানি সদর্থক এবং নৈর্থক এই দুটা সত্য মিলে মূলত কারণ সৃষ্টি হয়, কিন্তু সত্য আলাদাভাবে সদর্থক এবং নৈর্থক হয়ে থাকে। দেখো আমরা কিছুক্ষণ আগে বলছি না, সত্য 2 প্রকার, একটা সদর্থক আর একটা নৈর্থক, কিন্তু সত্য আলাদাভাবে 2 প্রকার, কারণ মূলত সদর্থক হবে, নৈর্থক হবে, মানে দুইটা সত্য মিলে মূলত কারণটা সৃষ্টি হয়। কিন্তু সত্যের ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে, সদর্থক সত্য আর নৈর্থক সত্য। কারণের ক্ষেত্রে কি হবে, সদর্থক এবং নৈর্থক দুইটা মিলে একসাথে হবে। এবার দেখেন সকল কারণই সত্য, সকল সত্য কি নয়, কারণ নয়। সকল কারণকে আমরা কি বলতে পারবো, সত্য বলতে পারবো। সকল সত্যকে আমরা কি বলতে পারবো না, কারণ বলতে পারবো। যেসব সত্য পরিবর্তনশীল সেগুলোকে কি আমরা কারণ বলতে পারবো না, কারণ কারণ হচ্ছে কি অপরিবর্তনীয়। এই কোয়েশ্চেনটা অনেকবার আসে। সকল সত্য কারণ, কিন্তু সকল কারণ সত্য, কিন্তু সকল সত্য কারণ নয় কেন? এই কোয়েশ্চেন অনেকবার আসছে, একাধিকবার আসছে, এবারও আসবে। তাহলে আমরা এখান থেকে 2টা কোয়েশ্চেন পাবেন, হয় কারণ এবং সত্যের মধ্যে পার্থক্য পাবেন, না হয় সকল কারণই সত্য কিন্তু সকল সত্য কারণ নয় কেন। এই জিনিসটা একটু বুঝিয়ে। তাহলে বলেন বুঝছেন কিনা, বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব আর কি। থাকে বলেন, না থাকলে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু জিজ্ঞেস করেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকেন একটু বলেন। সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বলেন। আর যদি না থাকে আমরা আজকের মতো আমাদের ক্লাস শেষ করি। পরবর্তী সপ্তাহের পর থেকে শুরু করবো আজকে। কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়। ওকে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা করবেন, কারণ আমাদের আর পরীক্ষার সময় বেশি দিন নাই, সামনে আর মাত্র 1 মাস সময় বাকি আছে। সুতরাং এটাই উপযুক্ত সময় পড়ালেখা করার।
আমাদের ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবেন, আমাদেরকে বেশি বেশি করে কোয়েশ্চেন করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি ক্লাসগুলো করেন, আশা করি আপনাদের যুক্তিবিদ্যার কোনো প্রবলেম থাকবে না, এবং আমরা যে সাজেশনগুলো আমরা দিব পরীক্ষার জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ বলবো, সেগুলো থেকে মূলত কোয়েশ্চেন আসবে। গত বছর এসেছিল, ইনশাল্লাহ এবার আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি। ওকে, আসসালামু আলাইকুম।